তাদের রক্তে তৃণমূল বইছে। তৃণমূল কংগ্রেস না, আপনি বলছেন যে আমাদের দিদির সুরক্ষা দিতে পারছে না, দিদির সুরক্ষা দিতে পারছে না, দিদির সুরক্ষা দিতে পারছে না, এর জন্য তারা মারা যাচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। বলছি তো শুরুটা পরিবার থেকে করুন। আমিও বলছি আপনাকে, আপনিও বলবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা দিতে পারছে না। একা কোনো মন্ত্রী একা সুরক্ষা দিতে পারেন না। একটা মমতা বন্দ্যোপাধ্যায় একা সুরক্ষা দেবার কি? আমরা যদি উস্কে দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা করি, তাহলে আমরা কি করে একটা আরে আমরা জানি বিজেপি সরকার বুঝে গেছে তাদের মশলা মরে গেছে। এখন যত দোষ নন্দ ঘোষ, যা কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়, নারী সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দেখুন আপনাদের রাজ্যগুলো দেখুন, আপনাদের শাসিত রাজ্যগুলো দেখুন, আপনাদের শাসিত রাজ্যগুলো দেখুন, সেই রাজ্যগুলোর দিকে কেন আঙুল যাচ্ছে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল উঠছে? কেন 1.5 বছরের বাচ্চাকে ধর্ষিত হচ্ছে আপনাদের তথাকথিত বিখ্যাত নেতার দ্বারা? সেই দিকে আঙুল তুলুন। কেন মণিপুরের নগ্ন জনতা কেন একজন নারীকে নিয়ে গেছিল? সেই দিন কোথায় গেছিল আপনাদের প্রধানমন্ত্রী? 23টা রাজ্যে শাসন করছে বিজেপি, সেইভাবেই শাসন করছে। আপনি ধর্ষিতার সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, ধর্ষিতার সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, সেই দিকটা দেখুন আগে। আজ নারী দিবস। নারী দিবসে নারীদের নিয়ে কথা তো হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন নারীর ক্ষমতায়ন নিয়ে কথা হয়, নারীর অগ্রগতি নিয়ে কথা বলা হয়, তখন বারংবার এই প্রবন্ধ ইউজ করা হয়। কি সেই প্রবন্ধ? যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, এই প্রবন্ধ দিয়ে তো শুরু করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আজ মূল আলোচনার বিষয় নারী সুরক্ষা। নারী দিবসে নারী সুরক্ষা নিয়ে কথা বলবো আজ। তার কারণ প্রত্যেকটি জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত হলেও এ ঘটনা সামনে আসে নারীদের সুরক্ষার প্রশ্ন। কখনো নারীরা ধর্ষিতা হচ্ছেন, কখনো নারীদের শ্লীলতাহানি করা হচ্ছে, কখনো বা নারীদের প্রকাশ্যে অসম্মান করা হচ্ছে। আর ঠিক সেই অসম্মানের শেষ নজির যা আমরা দেখেছি, সেই শ্লীলতাহানি, সেই সুরক্ষার প্রশ্ন আমাদের এখনও দগ্ধ করে। একটি উদাহরণ আনলে পরে তা হলো আরজিকর ইস্যু এখনও রয়েছে, তপ্ত রয়েছে, দগ্ধ রয়েছে। এখনও সাধারণ মানুষ ভুলে যাননি কোনো রাজনৈতিক মহল, ভুলে যাননি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব। তার কারণ তাদের মধ্যে থেকেও অনেক নারীরা রয়েছে। আজ নারীদের হয়ে কথা বলবো, নারীদের কথা বলবো, নারীদের ক্ষমতায়নের কথা বলবো, নারী সুরক্ষা নিয়ে কথা বলবো। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর ঠিক আজ মূল আলোচনার বিষয় নারী সুরক্ষা। আর ঠিক সেখান থেকে প্রশ্ন ওঠে আরজিকর ইস্যু নিয়ে, সেখান থেকে প্রশ্ন ওঠে নির্ভয়া কাণ্ড নিয়ে, সেখান থেকে প্রশ্ন ওঠে কামদুনি কাণ্ড নিয়ে, সেখান থেকে নানান উদাহরণ রয়েছে। ইতিহাস সাক্ষী, একের পর এক নারী তাদের অগ্রগতিতে নিজেদের অদম্য ইচ্ছে নিয়ে কিভাবে দিনের পর দিন এগিয়ে যায়। 1905 সাল থেকে এখনও পর্যন্ত 2025-এর পৌঁছে গিয়েও নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তোলা হয়। এখনও অনেক বাড়িতে এমন অনেক বাড়ি রয়েছে যখন কিনা তারা ট্রাইব টিভি বাংলা এখন এই মুহূর্তে দেখছেন, তাদের বাড়িতেও নারীদেরকে এক প্রকার আটকে রাখা হয়, নারীদের এখনও ডমিনেট করা হয়। এখনও এটা বলা হয় যে নারী তোমরা বাইরে যেতে পারো না, নারী তোমাদের এটাই ব্যারিকেড, এটাই সীমানা। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে উঠে এখনও অনেক এক্সাম্পল রয়েছে, অনেক উদাহরণ রয়েছে যা এই সব ব্যারিকেডকে ভাঙতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই নারী। আরও দিল্লিতে সম্প্রতি রেখা গুপ্তা, প্রত্যেকে নারী। যে জায়গাগুলোতে তারা রয়েছেন, আমি কোনো দলমত নির্বিশেষে তাদের ঊর্ধ্বে উঠে গিয়ে নারীদের ক্ষমতায়নের কথা, নারীরা প্রগতিশীল সেই বিষয় তুলে ধরার জন্য বলছি। রাষ্ট্রপতি, অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তারা প্রত্যেকেই প্রমাণ করেছেন যে কিভাবে নারীরা ক্রমাগত ক্ষমতায়নের দিকে পৌঁছে যাচ্ছে। এর আগের উদাহরণ যদি আমরা ধরি, ইন্দিরা গান্ধী, নাম তো শুনাই হোগে। আর প্রত্যেকে আপনারা জানেন ইন্দিরা গান্ধীর ভূমিকা ঠিক কতটা অনস্বীকার্য। এখানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল নয়, এই ইতিহাস, এই রাজনৈতিক ইতিহাস, এখনকার ইতিহাস, 47-এর পর থেকে ইতিহাস
প্রত্যেকটি ক্ষেত্রে মহিলাদের অনস্বীকার্য ভূমিকা রয়েছে। আমি কেন স্বাধীনতার পরে কথা বলছি, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে 2025-এ যখন বুলেট ট্রেন যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে 2025 সালে যখন এআই টেকনোলজি আসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে 2025-এ যখন আধুনিকীকরণ করবার চেষ্টা চলছে, তখন ঠিক সে জায়গায় এখনও নারীদেরকে আটকে রাখার অর্থ আমরা সমাজকে আটকে রাখার চেষ্টা করছি, সমাজকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার কারণ আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক নারী পুরুষ বোঝে না। তাদের প্রত্যেকের নির্দিষ্ট সুনির্দিষ্ট ভাবনার কৌশল রয়েছে, তারা ভাবতে জানেন। আমরা যেমন ভাবতে পারি পুরুষ হিসেবে, তেমন মহিলারাও ভাবতে পারে তাদের নিজস্ব জায়গা থেকে। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একজন মহিলা, তিনি পরিকাঠামোগত দিক থেকে কিভাবে দেশের ক্ষেত্রে কাজে লাগছেন আপনারা জানেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মহিলাদের জন্য কি করছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রূপশ্রী প্রকল্প, বিভিন্ন জায়গা মহিলাদের ক্ষমতায়নের কথা বলছেন। আর ঠিক এখানেই আরও অনেকগুলো রাজনৈতিক পরিকাঠামো তৈরি হয়। তা হলো মহিলারাই সমাজের অগ্রগতির কারণ, আবার এই মহিলারাই ভোটার। ঠিক শুনছেন, 1905 সাল থেকে যখন মহিলাদের এক প্রকার আটকে রাখা হতো, 1905 সালে যখন মহিলারা নিজস্ব ক্ষমতায়নের কথা বলতেন, তখন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জায়গা ছিল না। আজ তারা ভোটাধিকার প্রয়োগ করছে। শুধু তাই নয়, এই মহিলারাই সত্তায় বসছেন, সিংহাসনে বসছেন, রাজ করছেন, রাজার চাল চালছেন। একের পর এক কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বা ইন্দিরা গান্ধী, কখনো বা এখন এই সময়তে রেখা গুপ্তা, প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা রয়েছে। আর ঠিক সেখানে মহিলাদের সামনে রেখে ভোটের মার্জিন কিভাবে পরিবর্তন হয় আপনারা জানেন। রেখা গুপ্তা অর্থাৎ সম্প্রতি দিল্লির ভোট, সেখানেও মহিলা ভোট কতটা কাজে লেগেছে। লক্ষ্মীর ভাণ্ডার মহিলা ভোটের অংশ, মহিলাদের কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ মহিলারা একদিকে যেমন সমাজের অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে, সেই মহিলারাই অবশেষে ভোটের অঙ্কেও হিসেব হচ্ছে। মহিলাদের অগ্রগতি যেমন প্রয়োজন, ঠিক তেমনই মহিলাদেরও ভাবার প্রয়োজন তারা ভোটাধিকার যা প্রয়োগ করছেন, তারা ঠিক কী ভেবে ভোটাধিকার প্রয়োগ করছেন। আর তারপরে যখন প্রশ্ন ওঠে নারী সুরক্ষা নিয়ে, সে দিল্লি বলুন, কিংবা মহারাষ্ট্র, কিংবা মধ্যপ্রদেশ, কিংবা রাজস্থান, কিংবা উত্তরাখণ্ড, কিংবা নেপাল, কিংবা এই রাজ্য, আমাদের গর্বের রাজ্য পশ্চিমবঙ্গ, প্রত্যেকটি জায়গাতে এখনও পর্যন্ত মহিলারা কতটা ক্ষমতায়নের দিকে এগোচ্ছে, কতটাই বা অবহেলিত হচ্ছে, কতটাই বা সুরক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে, সব নিয়ে প্রশ্ন উঠবে। শিয়ালদা কোর্ট ছবি যা আপনারা দেখতে পাচ্ছেন এখন ট্রাইপি বাংলার পর্দায়, কার্যত মহিলাদেরকে কিভাবে ডমিনেট করার প্রচেষ্টা করে গিয়েছেন কিছু অসাধু ব্যক্তি, যারা সত্যি তারা নারী পুরুষ নির্বাচন করেন না, তারা এটা ভাবেন যে তাদের মূল ইস্যু সমাজকে ক্রমাগত নেতিবাচক দিকে ঠেলে দেওয়া। আমরা নারীর ক্ষমতায়নের কথা বলছি, নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছি, আর ঠিক সেখানে আরজিকর ইস্যু আমরা ভুলে যাইনি। দেখুন একের পর এক ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন। আজকের দিনে নারী সুরক্ষা নিয়ে তো কথা হবে, আজকের দিনই তো সেই দিন যখন আমরা নারী দিবস নিয়ে কথা বলছি, নারীর ক্ষমতায়নের কথা বলছি, তখন তাদের সুরক্ষা নিয়ে কথা বলবো না। আর ঠিক সে জায়গায় আমরা আলোচনা পর্বে আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে মাননীয়া তাপসী সরকার, তৃণমূল নেত্রী, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া রুবি মণ্ডল, বিজেপি সমর্থক, বিজেপি মুখপাত্র। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইপি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আপনারা দুজনেই নারী। প্রথমেই তো আপনাদের দুজনকে হ্যাপি ওমেন্স ডে এবং বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানাই। এবং প্রথমে আমি সরাসরি রুবিদির কাছে প্রশ্ন রাখবো, তার কারণ রুবিদি, আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, 2025-এ দাঁড়িয়ে রয়েছে। 1905 সাল থেকে যখন থেকে নারীরা তাদের লড়াইয়ের কথা বলছেন, নারীর ক্ষমতায়নের কথা বলছেন, একের পর এক শ্রম থেকে শুরু করে ভোটাধিকার পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নারীরা তাদের অধিকারের কথা বলছেন, তখন ঠিক এ জায়গায় 2025-এ দাঁড়িয়ে এখনও পর্যন্ত নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রুবিদি। হ্যাঁ, দেখুন আমাদের আজকে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা নারী আমরা যদি দেখি সবাই ভীষণভাবে স্বাবলম্বী। আর শুধু স্বাবলম্বী বলে তাই নয়, প্রত্যেকটা স্তরে আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি। এটা দেখে খুব ভালো লাগছে। খেলাধুলার জগৎ থেকে শুরু করে আজকে রাষ্ট্র সামলাচ্ছে একজন নারী, আজকে অর্থনীতি সামলাচ্ছে, দেশের অর্থনীতি সামলাচ্ছেন একজন নারী, রাজধানী সামলাচ্ছেন একজন নারী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও নারী। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে নারীদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত হতে হয়। সত্যি খুব দুঃখের লাগে। আর তার থেকেও বেশি দুঃখ লাগে আমাদের এই রাজ্যে,
আমি রাজ্যের এবং এই ভারতবর্ষের প্রত্যেকটি নারীকে আজকে কুর্নিশ জানিয়ে বলতে চাই যে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, ভারতবর্ষকে যেভাবে সামনে রেখে প্রত্যেকটি স্তরে যেভাবে আপনারা ভারতবর্ষ আজকে দাঁড়িয়ে নারীদের চোখ দিয়ে যেভাবে ভারতবর্ষকে দেখছে, এটা আমাদের বিকশিত ভারতেরই আরেকটা বলতে পারি অঙ্গ। খুব ভালো লাগে আমাদের এই নারীরা সর্বস্তরে যেভাবে এগোচ্ছে, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগে কি জানো অঙ্কন, বিষয়টা হচ্ছে আমরা যে আজকে এই রাজ্যে বাস করছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, কিন্তু এই রাজ্যে যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে যে কিভাবে ধর্ষিতা হতে হচ্ছে নারীদের, কিভাবে নারীরা রাত্রিবেলা বেরোলে তারা বাড়িতে ফিরবে কিনা মায়েদের সে চিন্তা করতে হচ্ছে এখনো দাঁড়িয়ে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত, এবং আরজিকরের কাণ্ডের পরও এই 6 মাসের মধ্যে প্রায় 40টা ঘটনা ধর্ষণ এবং শ্লীলতাহানির আমরা দেখতে পাচ্ছি। এখনো অব্দি খুব অবাক লাগছে যে আমাদের প্রত্যেকটি ছেলেকে দেখছি আজকে ফেসবুকে, ছেলে মেয়ে উভয় সবাই নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমার অন্তরটা কাঁপছে এই জন্য, কারণ প্রতিনিয়ত আমরা টিভি খুললে এই রাজ্যে যেভাবে দেখতে পাচ্ছি নারী নির্যাতনের দিনগুলো প্রত্যেক দিন আমাদের বিভীষিকার মতো করে কাটছে। আমরা জানি না আমরা রাস্তায় বেরোলে আজকে বাড়িতে সঠিক টাইমে ফিরে আসবো কিনা, আমরা জানি না যে আমরা কোনো সরকারি হসপিটালে আজকে যদি আইসিইউতেও ভর্তি থাকি সেখানেও আমাদের শ্লীলতাহানি হবে কিনা, কারণ প্রতিনিয়ত দেখছি যেখানে একজন বাচ্চা মেয়ে সেখানে আইসিইউতে ভর্তি, যেখানে একজন বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে সেখানে দেখছি, একটা মেয়ে রাস্তায় বেরিয়েছে সেখানে দেখছি, প্রত্যেকটি জায়গায় আপনি বলুন আজকে প্রত্যেকটি জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় নারীরা অসুরক্ষিত সেটা প্রমাণিত হচ্ছে। এটা খুব অস্বাভাবিক হচ্ছে। এবং তার থেকেও বড় কথা আজকে তৃণমূলের যারা জনপ্রতিনিধিত্ব করছে, যারা তৃণমূলের ব্লক সভাপতি, কেউ বা তৃণমূলের বড় নেতা, কেউ বা পঞ্চায়েত সদস্য, তাদের থেকে নারীরা নির্যাতিত হচ্ছে। তোমার মনে আছে অঞ্জন জেসিবির কথা? একজন নারীকে এই পশ্চিমবঙ্গের বুকে একজন নারীকে উলঙ্গ অবস্থায়, প্রায় অর্ধ উলঙ্গ অবস্থায় সকলের সামনে তাকে নির্যাতন করছে, বলছে ইনসাফ চলছে। একজন বিজেপি করার অপরাধে একজন মুসলিম মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে নিয়ে যেতে তাকে রাস্তায় মারতে উলঙ্গ অবস্থায় নিয়ে যাচ্ছে। এটা আমাদের এই রাজ্যে দেখতে হচ্ছে, এই রাজ্যে আরো দেখতে হচ্ছে। তারপরেও হাওড়া থেকে শুরু করে কেউ প্রেম করেছে বলে তাকে ন্যাড়া করে দিতে হচ্ছে, কেউ কারোর সাথে সম্পর্ক রেখেছে বলে তাই তাকে চুনকালি মাখিয়ে রাস্তায় বার করছে, এভাবেও নারী নির্যাতন চলছে। এটা বলতে খুব খারাপ লাগছে যে আমরা যে রাজ্যে মা দুর্গার পুজো হয়, যে রাজ্যে মা সরস্বতীর পুজো হয়, যে রাজ্যে যে ভারতবর্ষে দেবীর দরজা সবার আগে, সেই ভারতবর্ষে এবং ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত নারীদের ধর্ষিতা হতে হচ্ছে। আমরা জানি না আমরা কি দোষ করেছি, আমাদের ভয় লাগে পশ্চিমবঙ্গে কোনো মহিলা জন্মালে, কোনো বাচ্চা মেয়ে যদি মেয়ে সন্তান জন্মায়, আজকেও হয়তো এই কারণেই হয়তো এখনো অব্দি নারী সন্তান শিশুকে হয়তো ড্রেনে পড়ে থাকতে দেখা যায়, আজকেও সেভাবে দেখা যায়। আমি এখানে এক্ষেত্রে আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন মাননীয় কেতন জয়সওয়াল, কংগ্রেস সমর্থক, কংগ্রেস মুখপাত্র। কেতন বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। পরিচয় করিয়ে দেবো, আমাদের সঙ্গে রয়েছেন তাপসী সরকার, তৃণমূল নেত্রী, আমাদের সঙ্গে রয়েছে রুবি মণ্ডল, বিজেপি নেত্রী। আমি সরাসরি এখানে তাপসীদির কাছে একবার যাওয়ার চেষ্টা করছি যে নারীর ক্ষমতায়নের কথা আপনারা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এত কিছু দেওয়া হচ্ছে শুধুমাত্র মহিলাদের ক্ষমতায়নের জন্য, সেই নারী সুরক্ষাই তো সব থেকে বড় প্রশ্নের সম্মুখীন। একদিকে রুবিদি যেমন বলছেন যে এ রাজ্যের কথা, তেমন মণিপুর অবশ্যই আপনারা উদাহরণ টানতে পারেন, কিন্তু প্রসঙ্গ নারীর সুরক্ষা নিয়ে। তাপসীদি, সাধুবাদ জানাই আমার যে দিদি বললেন, উনি রাজনৈতিক রং লাগিয়ে বললেন, উনিও একজন নারী, আমরাও নারী। এই নারী নির্যাতন বা নারীর সুরক্ষা আমার মনে হয় কোনো দলীয় রং নিয়ে নয়। তাহলে আমরা রাজ্য বলতে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে কেন বুঝবো? রাজ্য বলতে উত্তরপ্রদেশ আছে, প্রতিনিয়ত রাজ্য বলতে মধ্যপ্রদেশ আছে, সেই দিকটা কেন উনি দেখছেন না? এই গত কয়েকদিন আগে বিজেপির একজন নেতা, স্বনামধন্য, উনি হয়তো ভুলে গেছেন 1.5 বছরের বাচ্চার সঙ্গে কী পরিস্থিতি হয়েছে, ভাবতে লজ্জা লাগে। আমরা সব সময় আমরা যখন দেখি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন নারী সুরক্ষা নিয়ে যখন দুটো আওয়াজ তুলছে, যখন অপরাজিতা পাস নিয়ে যখন কথা বলছে, সেই বিল আটকে দিচ্ছে আমাদের
তথাকথিত যিনি দিল্লির মসনদে বসে রয়েছেন তার রাজ্যকে তিনি সুরক্ষা দিতে পারছেন না, তিনি পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন। কোথায় গেছিলেন সেদিন যখন মণিপুরে নগ্ন নারীকে নিয়ে উল্লসিত জনতা পাশাপাশি চলেছিল, যার কাছে সুরক্ষার জন্য নারীরা পৌঁছে গেছিল সেই বাহিনীর কাছে, তখন তিনি এক বিদেশের লাঞ্চে ডিনারে তিনি ব্যস্ত ছিলেন, তিনি টিভির সম্মুখে আসতে রাজি হননি। কেন পশ্চিমবঙ্গের দিকে কেন বারবার উঠবে, কেন পশ্চিমবঙ্গের দিকে আঙুল উঠবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে? কেন লেখা আছে কি যে নারী নির্যাতিত হচ্ছে সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো লোক? লেখা রয়েছে কি তার রক্তে তৃণমূলের রক্ত বইছে? নারী সুরক্ষা সকলের। আগে শুরু করুন না, একটা পরিবার যেই পরিবারের সন্তান এই রকম একরকম ঘৃণ্য আচরণ করছে, সেও তো এক মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিল। আজকে নারী যখন দেবী রূপে পূজিতা, সেই নারী কিন্তু মহিষাসুর মর্দিনী হয়ে উঠতে পারে, আমরা জানি। কাজেই কারো দিকে আঙুল না তুলে বা কোনো রাজনৈতিক রং না লাগিয়ে আমার মনে হয় দেখা উচিত আমরা নারী, আমরাই পারি। একজন ধর্ষক যখন আসে তখন তার গায়ের রং, তার রক্তের রং, তার দলীয় রং না দেখে আমরা মনে হয় সকলে মিলে গর্জে উঠতে পারি সেই মহিষাসুর মর্দিনী রূপে। দিদি বলেছেন, শুনতে এবং বলতে আমার খারাপ লাগছে যে সেই জায়গাগুলো হয়তো তিনি ভারতবর্ষের বাইরে রেখে এসেছেন। তিনি বারবারই আঙুল তুলছেন পশ্চিমবঙ্গের দিকে। কেন ভারতবর্ষের কি অন্তর্ভুক্ত নয় মধ্যপ্রদেশ? ভারতবর্ষের কি অন্তর্ভুক্ত নয় যেখানে প্রতিনিয়ত 100 জনের বেশি নির্যাতিত হচ্ছে সেই উত্তরপ্রদেশ, যেখানকার প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় বলে গণ্য, তিনি নারী সুরক্ষার জন্য অনেক কিছু করছেন, অথচ তিনি নারী সুরক্ষার জন্য যে অপরাজিতা বিলটি আনা হয়েছে যেখানে রাজ্যে পাশ হয়ে গেছে সেটা করতে কেন তিনি গাফিলতি করছেন? নিশ্চয়ই আমার দিদি বলবেন। কারণ নারী সুরক্ষা শুরু হয় একটা পরিবার থেকে, সেই পরিবার যেই পরিবারে একটা সন্তানকে ভূমিষ্ঠ করা হয়। আমি উত্তর নেব, আমি রুবিদির থেকে উত্তর নেব, তারপর কেতনবাবুর কাছে যাচ্ছি। রুবিদি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি রুবিদির সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যে ছবি বা যে কথা আমরা বারংবার করে বলছি তা তৃণমূল কংগ্রেস বা বিজেপির বাগবিতণ্ডা শুধু নয়, শুধু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়, মূল কথা নারী সুরক্ষা নিয়ে, নারী দিবসে নারীরা কতটা সুরক্ষিত তা নিয়ে। তা শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের বিভিন্ন প্রান্তে নারীরা কি সত্যিই সুরক্ষিত? নারীরা কি সত্যি রাত 10টার পরে সত্যি তারা রাস্তাঘাটে হাঁটতে পারছেন, নাকি এখনো তাদেরকে এই রকম কথাই শুনতে হচ্ছে রাত 10টার পরে মা বাইরে বেরোস না? আমি ঠিক এই জায়গায় সরাসরি রুবিদির কাছে চলে যাবো। রুবিদি, তাপসীদির রিয়াকশন আপনার থেকে নেব, বলো। বেসিক্যালি দেখুন, আজকে পুরো ভারতবর্ষ জুড়ে এনডিএ সরকার, ভারতীয় জনতা পার্টি নিয়ে এনডিএ সরকার যে রয়েছে প্রায় 20 থেকে 23টা রাজ্যে তারা লিড করছে। কিন্তু আপনি ওই বিলকিস বানু এবং মণিপুর এবং এই কিছু শতাংশ ঘটনাই বলতে পারবেন, কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে একটি রাজ্যে রয়েছেন, একটি রাজ্যে থেকেও সুরক্ষা দিতে পারছেন না। তাই আমাদের নারী নিরাপত্তা নিয়ে কথা বলতে হয়, তাই আমাদের নারী নিরাপত্তা নিয়ে রাস্তায় নামতে হয়, তাই আমাদের নারী নিরাপত্তা নিয়ে দিন নেই রাত নেই একজন মহিলার জন্য রাস্তায় শুধু বিচার চাইতে নামতে হয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হচ্ছে না। দিদি কেন ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষের অন্তর্ভুক্ত শুধু পশ্চিমবঙ্গ নয়, যারা ধর্ষক, ভারতবর্ষের অন্তর্ভুক্ত আজকে যারা বড় বড় স্লোগান দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারাই ধর্ষক। যারা আজকে নারীর নামে নারা বাজছে, যারা নারীর নামে বিরোধিতা করছে যে নারীকে নির্যাতন করা হচ্ছে রাজ্যে, তারাই আমি বলবো ধর্ষক, এবং তারা বিজেপির গেরুয়া রং করে ঘুরে বেড়াচ্ছে। তাদের দিকে আঙুল তুলুন, তাদের কথা বলুন। আজকে যারা গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে দিল্লির মসনদে গিয়ে লুকোতে হচ্ছে, তাদের কথা বলুন, তাদের কথা বলুন। কেন রাজ্যের কথা বলছেন? কেন আমাদের পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন? একজন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, আপনারা বলুন না কেন সুরক্ষা দিতে পারছেন না? বলুন, রাত্রি সাথী প্রকল্প করছেন অথচ রাত্রিবেলা মেয়েটিকে ইপটিজিংয়ের কারণে মেয়েটিকে মানে মার্ডার হয়ে গেল। কে করেছে? মেয়েটি মারা গেল। কে করেছে? আপনি যে কথা কে করেছে? তৃণমূল কংগ্রেসের লোকরা।
তাদের রক্তে তৃণমূল বইছে? তৃণমূল কংগ্রেস না, আপনি বলছেন যে আমাদের দিদি সুরক্ষা দিতে পারছে না, দিদি সুরক্ষা দিতে পারছে না, দিদি সুরক্ষা দিতে পারছে না, এর জন্য তারা মারা যাচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। বলছি তো শুরুটা পরিবার থেকে করুন। আমিও বলছি আপনাকে, আপনিও বলবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা দিতে পারছে না। একা কোনো মন্ত্রী একা সুরক্ষা দিতে পারেন না। একটা মমতা বন্দ্যোপাধ্যায় একা সুরক্ষা দেবার কে? আমরা যদি উস্কে দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা করি, তাহলে আমরা কি করে একটা আরে আমরা জানি বিজেপি সরকার বুঝে গেছে, তাদের মসনদ মরে গেছে। এখন যত দোষ নন্দ ঘোষ, যা কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায়, এই সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়, নারী সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দেখুন আপনাদের রাজ্যগুলো দেখুন, আপনাদের শাসিত রাজ্যগুলো দেখুন, আপনাদের শাসিত রাজ্যগুলো দেখুন, সেই রাজ্যগুলোর দিকে কেন আঙুল যাচ্ছে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল উঠছে? কেন 1.5 বছরের বাচ্চাকে ধর্ষিত হচ্ছে আপনাদের তথাকথিত বিখ্যাত নেতার দ্বারা? সেই দিকে আঙুল তুলুন। কেন মণিপুরের নগ্ন জনতা কেন একজন নারীকে নিয়ে গেছিল? সেই দিন কোথায় গেছিল আপনাদের প্রধানমন্ত্রী? 23টা রাজ্যে শাসন করছে বিজেপি, সেইভাবেই শাসন করছে। ধর্ষিতার সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, ধর্ষিতার সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ। সেই দিকটা দেখুন আগে, সেই দিকটা আগে দেখুন। 23টা রাজ্যের অবস্থা দেখুন, পরে পশ্চিমবঙ্গে ঢুকবে। সুযোগ পাবেন আবারও, রুবিদি আসছি আবারও, কিন্তু তার আগে কেতন বাবুর কাছে যাবো। কেতন বাবু, আজ আমরা কথা বলছি নারী সুরক্ষা নিয়ে, আপনার মতামত নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে কাঁদা ছোড়াছুড়ির রাজনীতির বাইরে গিয়ে সত্যি একটু ভেবে দেখুন তো, নারীরা কি সত্যি সুরক্ষিত রয়েছে? সে শুধুমাত্র বাংলার ইতিহাস বা বাংলার উদাহরণ টানলে হবে না, সামগ্রিক স্তরে আমরা যখন নারী ক্ষমতায়নের কথা বলি, তখন কি সত্যিই নারীরা সুরক্ষিত? আমার আপনার প্রত্যেকের বাড়িতে মারা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের প্রত্যেকেই কি সত্যি সেই ফ্রিডমটা পাচ্ছেন? কেতনবাবু। দেখুন, নমস্কার সবাইকে, আর সকলকে আজকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমার প্যানেলিস্টের 2জন মহিলা রয়েছেন, তাদেরকেও শুভেচ্ছা। আর আমি এতক্ষণ যে শুনছিলাম, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা একটা খুব একটা বড় একটা বিষয়। এটাকে শুধু একটা ওই মানে এই পার্টি ওই পার্টি কাদা জোড়াছড়ি দায় চাপানোতর বা ওই কলতলার ঝগড়াতে পরিণত না করে, যদি এখানে আমরা একটু খুব সিরিয়াস ডিসকাশনটা করি, আপনার যে প্রশ্নটা, সে প্রশ্নর আয়তন কিন্তু খুব বড়, তার পরিসর কিন্তু খুব বড়, যে নারীদের সুরক্ষা। আজকে আন্তর্জাতিক নারী দিবসের দিনে আমাদের নারীদের নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করার জায়গা ছিল, বা আমরা আরো অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে আজকে নারীদের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আমাদের প্রথমত মনে হচ্ছে যে তাদের সুরক্ষাটাই হচ্ছে মানে প্রাইমারি, সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে নয় আমরা তাদের ক্ষমতায়ন, তাদের কতটা ফ্রিডম, তাদের কতটা আমরা শিক্ষিত করতে পেরেছি সমাজ মিলে, এটা হয়েছে। কিন্তু সুরক্ষা নিয়ে যখন কথাটা উঠবে, সেটা অবশ্যই এই যে নারীদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো হচ্ছে, সেটা ঘরের ভেতরেই হোক, মানে আমরা যেটাকে মানে পারিবারিক যেগুলো সমস্যার মধ্যে হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফ্যামিলি টর্চার করে, সেটাই হোক, বা রাস্তাঘাটে বাসে ট্রেনে ট্রামে যখন তারা চলেন তাদের সাথে দুর্ব্যবহার করা হোক, বা এই যে ধর্ষণের মতো জঘন্য ঘটনা আমরা দেখি, এই সবটার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে এখনো আমরা হয়তো সমাজের রূপে আমরা হয়তো আগে থেকে অনেকটা সভ্য হয়েছি খাতায় কলমে, কিন্তু সেই সভ্যতার পরিচয় আমরা কিন্তু আমাদের আচরণ বা আমাদের যে আজকের দিনে যে নারীদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো হচ্ছে, তার যদি পরিসংখ্যান দেখবেন, তাহলে কিন্তু সেই পরিসংখ্যান আপনাকে বলবে না যে সমাজটা একেবারে যে সভ্য, একেবারে শিক্ষিত একবারে হয়েছে বা দায়িত্বশীল হয়েছে। এবার আসি, দেখুন রাজনৈতিক দল যারা করেন বা আমরাও যারা রাজনীতিটা করি, তা আমরা অবশ্যই যেখানে যারা সরকারে থাকবে বা যেখানে যারা বিরোধিতা থাকবে, তাদের এটা পরম কর্তব্য, এটাতে কোনো কিছু অসুবিধা নেই যে সরকারে থাকবে তার বিরুদ্ধে তারা সোচ্চার হবেন নারীদের পক্ষে। এবার দেখুন, এটা অবশ্যই সমাজেরই দায়িত্ব প্রাথমিকভাবে যে আমাদের নারীরা এখানে কেমন থাকবেন, তাদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো হবে তার বিরুদ্ধে সমাজ কিভাবে প্রতিবাদে নামবে, যেটা আমরা আমাদের রাজ্যে এই ঘটনা দেখলাম যে একটা নজিরবিহীন একটা ঘটনা, সেখানে যে আমাদের
মাতৃশক্তি তারা প্রতিবাদ করেছেন, তারা দল মত নির্বিশেষে, মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে এই রাজ্যের শাসক দল যাদের ওপর এই ঘটনার আঙুল উঠছে বা যাদের ওপর মানুষের ক্ষোভ রয়েছে, তাদের দলের লোকজনরা, তার বাড়ির লোকেরাও এই আন্দোলনে ছিলেন, যারা রাস্তায় এই রাত দখলের আন্দোলনটা হয়েছে। অর্থাৎ নারী সুরক্ষা কিন্তু সবাই চায়, সে এই দল হোক বা ওই দল হোক, কিন্তু কে দিতে পারছে কে দিতে পারছে না বা কার কতটা সদিচ্ছা, এটা নিয়ে হচ্ছে সমস্যা বা এটা নিয়ে হচ্ছে প্রশ্ন। এবার দেখুন, একটা সমাজে আজকে যা পরিস্থিতি, সেখানে অবশ্যই একটা যদি ধর্ষণের মতো ঘটনা বা নারীদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে, এটা প্রত্যেকটা সরকারের দায়িত্ব যে সেটাকে এড়ানো বা সেটাকে যাতে না হয় এই চেষ্টাটা করা। আচ্ছা ঠিক আছে, তারপরে তাও যদি একটা ঘটনা হয়ে যায়, দুর্ভাগ্যজনক কোনো ঘটনা হয়ে যায়, সেখানে তারপরে সরকারের দায়িত্ব, সে যে পার্টিরই সরকার হোক, তার পরম কর্তব্য হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে যে যারা দোষী তাদেরকে দ্রুততার সাথে তাদের সন্ধান করা, তাদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং যে নির্যাতিতা যদি সে বেঁচে থাকে, তার আগামী দিনে যে তার জীবন সেটা যেন উজ্জ্বল, সেটা যেন কোনো রকম ভাবে কোনো রকম সমস্যা না পড়ে, সেদিকে দেখা। কিন্তু যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখছি বা সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভটা আরো বেড়ে যায়, সেক্ষেত্রে যখন আমরা দেখি যে একজন, মানে একটা সরকারের যে কর্তব্য যে যে নির্যাতিতা যিনি, তার পক্ষে দাঁড়ানো, সেটা না করে যখন সরকাররা যারা নির্যাতন করেছে অর্থাৎ বা যারা অত্যাচারী তাদের পক্ষে যখন দাঁড়ায়, সেটাই হচ্ছে একটা সামাজিক অপক্ষয় বলুন, বা সেটাই হচ্ছে আরো বেশি মারাত্মক। যেটা আমরা এই আরজি করে ঘটনার ক্ষেত্রে দেখলাম, যেটা আমরা সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রে দেখলাম, যে পুরো পুলিশ প্রশাসন সব মিলে কিন্তু একজন শাহজাহানকে মানে খুঁজে পাচ্ছিল না, যতক্ষণ না মাননীয় বলেছেন। সেটাই আমরা দেখলাম হাথরাসে, দেখলাম যে ওখানে কোনো বিরোধী দলকে যেতে দেওয়া হলো না, যে মারা গেছিলেন আমাদের বোন, তার মৃতদেহ কিরোসিন তেল দিয়ে পুড়িয়ে দেওয়া হলো তাদের পরিবারের লোকজনের ইচ্ছা বা তাদের অনুমতি ছাড়াই। ঠিক তেমনটাই আমাদের এখানে আরজি করেও হয়েছিল, যে পরিবারের লোকেরা চাইছিলেন না সেদিন রাতে তার শেষকৃত্য করতে, কিন্তু পুলিশ জোর জবরদস্তি করে দিল। আমরা যখন দেখি যে উন্নাওয়ে যখন কুলদীপ সিং সেঙ্গার বলে বিজেপির একজন তৎকালীন বিধায়ক, তিনি একজন মহিলার মানে তার সাথে দুষ্কর্মের জন্য তার যখন মামলা চলছিল, বিজেপি কিন্তু তাকে তার পাশে দাঁড়িয়েছিল, পুরো সরকার, যোগীর সরকার তার পাশে দাঁড়িয়েছিল। আর যেদিন পর্যন্ত না কি কোর্টে প্রমাণিত হয়ে তার সাজা ঘোষণা হয়েছে, বিজেপি তাকে কিন্তু দল থেকে বারও করেনি, তার সঙ্গে দাঁড়িয়েছিল। এবার শুধু শুধু সে মেয়ে নয়, তার পুরো মানে ফ্যামিলিতে যতজন লোক ছিল সবাইকে মেরে দিয়েছে। কারোর রহস্যময় ভাবে কারোর ট্রাকের দুর্ঘটনার মৃত্যু হয়ে গেছে, কাউকে গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হয়েছে। এগুলো ঘটনা আমরা দেখেছি। তখন সরকার কার পক্ষে দাঁড়িয়েছিল? না যে নির্যাতন করছে তার পক্ষে দাঁড়িয়েছিল, যে অত্যাচারী তার পক্ষে দাঁড়িয়েছিল। এটা যদি আমরা যদি সরকারের উপরই যদি বিচার করতে হয়, যদি আমাদের সরকারের উপরই, আমরা দেখলাম যে আমাদের কুস্তিগীরা মহিলারা যারা দেশকে মেডেল নিয়ে এসেছিল, তারা রাস্তার মধ্যে তাদেরকে শুধু কিনা প্রধানমন্ত্রীর কাছে তারা জানাবেন আমাদের অসুবিধার কথা, তাদেরকে যেতে দেওয়া হলো না, তাদেরকে রাস্তায় টানা হিচড়া করা হলো। বুঝতে পেরেছি। আর ঠিক এই জায়গায় আন্তর্জাতিক নারী দিবসে পথে নামছে তৃণমূল কংগ্রেস। এই বাংলাই নাকি সব থেকে নিরাপদ জায়গা বলছেন তৃণমূল কংগ্রেস। এই প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আবার আলোচনা ফিরছি। অভিযোগ আর কিছু প্রমাণিত হওয়ার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? বিশ্ব নারী দিবসের 50 বছরের আজকে তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে রবীন্দ্র সদন থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই র্যালি করা হয়েছে, এবং সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার নারীদের নিরাপত্তায়, নারীদের সুরক্ষায় এবং নারীদের হাত আরো শক্ত করতে আর্থসামাজিক দিক থেকে যে একাধিক প্রকল্পের চালু করেছেন, সেই সমস্ত প্রকল্পগুলোকে সামনে রেখে এবং বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় মহিলারা কতটা সুরক্ষিত, আর্থসামাজিকভাবে কতটা শক্তিশালী, সেই সমস্ত প্রকল্পের সেই সমস্ত প্ল্যাকেট নিয়ে আজকে বিশ্ব নারী দিবসের 50 বছর উপলক্ষে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল চলছে। কয়েক হাজার মহিলারা কিন্তু আজকে পা বিলিয়েছেন এই মিছিলে। নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে আছে, এটা নিয়েই আজকে আমাদের
মুখ্য স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা মাইক বাজাচ্ছি না, কারণ আমরা সচেতন যে পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য পরীক্ষা চলছে। যেটা আমরা বলতে চাই যে যদি কেউ মহিলাদের উন্নত করে থাকে, তাদের কথা ভেবে থাকে, তাহলে সেটা আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে সারা বিশ্বের আন্তর্জাতিক যে থিম, সেই থিম হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন, অর্থাৎ দ্রুতগামী হোক পদক্ষেপ। কিসের দিকে? দ্রুতগামী হোক লিঙ্গ সমতার দিকে, দ্রুতগামী হোক সমাজের সংস্কারের দিকে, সব কিছুর দিকে দ্রুতগামী হোক। আজকে বিশ্ব নারী দিবসের 50 বছর পূর্তিতে এটা হচ্ছে বিশ্বের স্লোগান। আর আমাদের নেত্রী 11 সালে মানুষের আস্থা নিয়ে এখানে প্রশাসনের মাথায় এসে 12 সালে 50% সংরক্ষণ গ্রামের পঞ্চায়েতের, 13 সালে কন্যাশ্রী, 14 সালে শিক্ষাশ্রী, 15 সালে সবুজ সাথী, 16 সালে স্বাস্থ্যসাথী, 17 সালে সামাজিক সুরক্ষা, 18 সালে রূপশ্রী, 19 সালে ঐক্যশ্রী, 20 সালে কর্মসাথী, 21 সালে লক্ষ্মীর ভাণ্ডার, 22 সালে তরুণের স্বপ্ন, 23 সালে মেধাশ্রী, 24 সালে কর্মশ্রী, আর 25 সালে স্মার্টফোন দিয়েছেন ICDS আশার মহিলাদের। এখানে দেখিয়ে দিয়েছেন যে কি কি করতে হয়, অ্যাক্সেলারেট অ্যাকশনের দিকে কিভাবে দ্রুতগামী পদক্ষেপ নিতে হয়। এটা তো আমি মাত্র কয়েকটা বললাম। সবে অপরাজিতা বিল তো নিশ্চিতভাবে মহিলাদের সুরক্ষার জন্য, সেটাও বিধানসভায় পাস হয়েছে। তো এই যে অ্যাক্সেলারেট অ্যাকশন, এই অ্যাক্সেলারেটেড অ্যাকশন কিন্তু এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের দলের নেত্রীর নেতৃত্বে অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে মহিলারা অনেক এগিয়ে, অন্যান্য রাজ্যের তুলনায়। মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, তাই মহিলাদের এগিয়ে দেন। সকল মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পাশে থাকুন, দিদির সাথে থাকুন, সব ভালো হচ্ছে এবং আরও ভালো হবে। সবার প্রথমে তো সবথেকে গর্বের ব্যাপার যে আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, এবং তিনি যেভাবে দাপটের সাথে কেন্দ্রের সরকার বারবার বঞ্চনা করার পরে উনি যেভাবে রাজ্যটাকে পরিচালনা করছেন, আমার জায়গা থেকে আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার জানাই। এবং ওনার নেতৃত্বে বাংলার মহিলারা যেভাবে নিজের মাথা উঁচু করে বেঁচে আছে, সেটাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। এবং বারংবার যতগুলো আমরা সেন্ট্রালের রিপোর্ট পাই, সেই রিপোর্টে মহিলাদের জায়গা পশ্চিমবঙ্গে সবথেকে ভালো, সেটা কিন্তু তারাও আমাদের বারবার বলেন। তো সেই জায়গা থেকে পশ্চিমবাংলার মানুষ, মহিলারা বিশেষ করে খুব ভালো আছে। নারী দিবসের 50 বছর উপলক্ষে যে র্যালি, সেই র্যালিতে কিন্তু স্বাভাবিকভাবেই উঠে এলো হাতরাস থেকে শুরু করে, উন্নাও থেকে শুরু করে বিলকিস বানুর ঘটনা। এবং রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে মহিলাদের হাত শক্ত করেছেন, এবং যেটা বলছেন রাজ্যের শাসক দলের মহিলা নেত্রী থেকে শুরু করে মন্ত্রীরা, যে রাজ্যে কিন্তু মহিলারা কিন্তু অনেক নিরাপদ। বিজেপিকেও এই মিছিল থেকে কিন্তু আজকে এক হাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিধায়ক সাংসদরা। তারা বলছেন যে রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর রাজ্যের মহিলারা অনেক সুরক্ষিত, সেটা আর্থিকভাবে, সামাজিকভাবে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা। শিক্ষাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী থেকে সবুজ সাথী, সব প্রকল্পই এই রাজ্যে রয়েছে, এমনটা বলছেন তৃণমূল নেতৃত্ব, বলছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বলছেন নারীর ক্ষমতায়নের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে এ রাজ্যের মহিলারা অনেক বেশি সুরক্ষিত। প্রশ্ন, ডিবেট, উত্তর সব থাকবে, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন, নারী সুরক্ষা। ফিরে এলাম বিরতির পর। আমাদের মূল আলোচনার বিষয় নারী সুরক্ষা। আমি এখানে সরাসরি রুবিদির কাছে যাব। রুবিদি, আপনি শুনতে পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ প্রতিমন্ত্রী, তিনি বলছেন সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী থেকে সবুজ সাথী, সব রকম প্রকল্প এখানে রয়েছে, আর ঠিক সেখানে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। রুবিদি, প্রকল্প করলেই যে নারীরা সুরক্ষিত হয়ে যাবে সেটা নয়।
আমরা দেখেছি যে কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগেই ডায়মন্ড হাবড়ার আইসিইউতে ভর্তি একটা বাচ্চা মেয়ে নির্যাতিত হয়েছে, তার শ্লীলতাহানি হয়েছে। পুরো কর্মীর একটা বাচ্চা মেয়েকে, 14 বছরের একটা বাচ্চা মেয়েকে সেই দিন ব্যারাকপুরে শ্লীলতাহানি করেছে। আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের মতো লোকরা রাত্রেবেলা পিঠে খাওয়ার জন্য মহিলাদেরকে নির্যাতিত করে, ডেকে নিয়ে এসে অত্যাচার করে। আমরা দেখেছি জেসিবির মতো লোকেরা কিভাবে অত্যাচার করে, এবং প্রত্যেকেই তৃণমূলের, এবং প্রত্যেকেরই শাসক দলের হয়তো কোনোভাবে না কোনোভাবে যুক্ত। এটাই হচ্ছে পার্থক্য। আমি যোজনা দিলাম মানে এই না যে আমি নারী সুরক্ষা দিতে পারলাম। যোজনা দিলাম, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কখনো ধর্ষণ হলে কালাজ্বরের সাথে তুলনা করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছে যে ধর্ষিতা হয়েছে হয়তো তার একটু প্রেম তটিত হয়তো ব্যাপার স্যাপার আছে, আবার কখনো বলেছে যে একটু আধটু জ্বর যেমন হয় একটু একটু ধর্ষণও হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। আপনারা বুঝতে পারছেন সেই নারী কিভাবে সুরক্ষা দেবে এই রাজ্যের? যে নারী এ ধরনের কথাবার্তা বলতে পারে সে কি সুরক্ষা দিতে পারে? শুধু নারীরা মা দুর্গা হবে তা তো নয়। আমরা নারীরূপী নারীরূপী পুতুনাকেও দেখেছি, নারীরূপী রাক্ষসীকেও দেখেছি। তো নারী যে শুধুমাত্র মা দুর্গা হবে, নারী যে শুধুমাত্র মা সরস্বতী হবে তাই নয়। এই রাজ্যে হয়তো সেটাই হয়তো দেখতে পাচ্ছি, যে এই রাজ্যের কিছু নারী আছে এবং একজন মহিলা আছে যে নাকি আমাদেরকে সুরক্ষা দিতে পারছে না, বা নারী হয়ে নারী সুরক্ষার কথা ভাবছে না। শুধু ভাতা দেব, নারীদেরকে কোথাও একটা আবদ্ধ করে রাখবো, শুধু সেই পরিকল্পনা। নারীদেরকে সচ্ছল করার চেষ্টা করছে না, নারীদেরকে কর্মসংস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না। এই যে শিক্ষা, আপনি যে শিক্ষার কথা বলছেন, শিক্ষায় যে মহিলা আজকে মাথার চুল অবধি ফেলে দিচ্ছে, আপনি বলুন তো সে নারী নয়? সে একজন শিক্ষিকা হতে পারতো না কেন? তাহলে এইসব নারীদেরকে এখনো রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, কাঁদতে হচ্ছে। এই উত্তরটা আমরা চাই। আজকে নিরাপত্তা বলতে যা বোঝায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা দিতেই সক্ষম। আমরা তো জানি বিজেপি সরকার নারী বিদ্বেষী, সহ্য হচ্ছে না। আজকে বিশ্বের দরবারে পৌঁছে গেছেন যে মাননীয় বিজেপি সরকার নারী বিদ্বেষী, তাই আজকে অর্থমন্ত্রী একজন নারী, তাই একজন রাষ্ট্রপতি একজন নারী, তাই এই রাজ্যে পুরস্কার ছিনিয়ে এনেছেন। নারী বিদ্বেষী বিজেপি সরকার আমাদের রাজধানীতে একজন নারী প্রতিনিধিত্ব করছে। আজকে বাংলায় আপনারা বলছেন নারী বিদ্বেষী, সেই কারণে হচ্ছে বিভিন্ন দিক থেকে নিজেরা এই সমস্ত অপকাণ্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করবার চেষ্টা করছে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, তাদের পরিবারের সন্তানরা আজকে এই কর্মে লিপ্ত না। আজকে এই পিছিয়ে রেখেছে আপনাদেরকে ভারতবর্ষ সম্পর্কে জানেন না। এখন নারীরা দেখেছি কেন ভুলে যাচ্ছে মধ্যপ্রদেশের কথা, এক মাসও বেরোয়নি, কেন ভুলে যাচ্ছে প্রতিদিনের উত্তরপ্রদেশের কথা, কেন সেগুলো তাদের নজরে পড়ছে না? কেন ওয়ানটাকে চলছে? কেন ওয়ানটাকে চলছে? নারী সুরক্ষা বলতে যদি এটাই বোঝায় তাহলে সেই দিকগুলো দেখা দরকার। সব দিক আমরা ভারতবাসী, সবার আগে, তারপরে আমরা রাজ্যবাসী। ভারতবাসীর কথা আগে ভাবুন, তারপরে একজন নারী বিদ্বেষী হয়ে আজকে আপনি একজন নারী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, যিনি নাকি সব দিক থেকে নারী সুরক্ষার জন্য তিনি সব সময় ব্যবস্থা নিচ্ছেন। আজকে নারীরা পরাধীন ছিল, আজকে সেই নারীকে স্বাধীনতা দিয়েছেন। আজকে শুনুন, দৃষ্টিভঙ্গির উন্নয়ন প্রয়োজন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আগে বলবো যে দৃষ্টিভঙ্গির উন্নয়ন প্রয়োজন। আপনি কাদের জন্য বলছেন, কাদের কথা বলছেন? নিজের দেশের নারীদের আপনাকে তো সম্পর্কে কিছু দেখা জানেন যাচ্ছে না। যে আপনি নারীর চাইতে আপনি পুরুষদের আপনি সমর্থন বেশি করছেন। দেখুন নিজেদের পরিবারকে দেখুন। আজকে যেই পরিবার থেকে যেই মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়ে সন্তানটি অন্যকে গিয়ে ধর্ষণ করছে সেই পরিবারটিকে দেখুন। সেই পরিবারটি তৃণমূল কংগ্রেসের না সেই পরিবারটি বিজেপির না সেই পরিবারটি কংগ্রেসের? সবার আগে আমরা দেখবো আমরা নারী, সবার আগে আমরা দেখবো আমাদের ডিসক্রিমিনেশন, সবার আগে আমরা দেখবো পুরুষ শাসিত সমাজ, পুরুষ শাসিত সমাজে নারীরা দৈহিক দিক থেকে অনেক দিক থেকে পিছিয়ে আছে। ফিজিক্যালি নারীরা আমাদের দুর্বল, কিন্তু তাই বলে এটা মেনে নেওয়ার কোনো কারণ নাই যে আমরা রাজ্যে সুরক্ষিত নয়। দু একটা ঘটনার কথা যদি তুলে ধরি তাহলে 100টা ঘটনা কেন হিসাব হবে না? সেই 100টা ঘটনার দিকে দেখুন, তখন তো কখনো কোনো কথা উঠছে না। 1.5 মাসের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা যখন একটা পিতা তার সন্তানকে ধর্ষণ করে মেরে ফেলছে, সেই পরিবারের কথা তো উঠছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই পরিবারে গিয়ে বলে এসেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই পরিবারের সুরক্ষা বলতে চাইছি না। আমি এখানে কেতন বাবুর কাছে যাবো। কেতন বাবু, সিরিয়াসলি প্লিজ। কেতন বাবু,
না, সত্যি তো আজকে এই কাদা ছোড়াছুড়ি না করে আমাদের সকলেরই বিশ্লেষণ করে দেখা উচিত যে কিভাবে এই সমাজটা নারীদের জন্য আরো সুরক্ষিত, আরো যাতে আমরা তাদেরকে সুযোগ সুবিধা করে দিতে পারি, এটা আমাদের সকলকেই ভাবা উচিত। সেখানে নারী পুরুষ সবাইকে মিলে ভাবা উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের শুধু এই যে প্রকল্প দিয়ে কেউ একজন বলে দিল যে আমরা লক্ষ্মী ভান্ডার দিয়ে দিয়েছি, তা বলে দায়িত্ব শেষ হয় না। বা কোনো জায়গায় যদি বলে যে আমরা অমুক করে দিয়েছি তমুক করেছি, আমাদের প্রতিনিয়ত সচেষ্ট থাকতে হবে, কেতনবাবু, একটা প্রচেষ্টা জিনিস একটু চালিয়ে খেয়াল যেতে করে হবে। দেখবেন কেতনবাবু, আজও রেখা গুপ্তা তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি পর্যন্ত ওই 2500-এর যে কথা রুবিদি বলছেন ভাতার কথা, সেই ভাতা তো রেখা গুপ্তাও দিচ্ছেন। দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপি ভাতার সাথে সাথে সুরক্ষাও দিচ্ছে। তিনিও দিচ্ছেন, না, সুরক্ষাও দিচ্ছেন, ভাতাও ব্যাপারটা দিচ্ছেন, হচ্ছে- সেটা পরের বিষয়, কিন্তু ভাতাটাও তো দিচ্ছেন, তাহলে দিল্লির না, এটাও তো প্যারালালি রাইট। না, না, কেতনবাবু, কি করে আমি দিল্লির আসছি, গাড়ি- আমি গাড়িতে কেতনবাবুকে উত্তরটা আমার দিতে দিন, সময়- তারপর আমার যদি- সময় আমি স্কুল দিচ্ছি। তারপর যদি ছাত্রীকে উত্তরটা দিতে নির্যাতিত হতে দিন, হচ্ছে, আমার আমি সময়- কেতনবাবুর কাছে যাবো, দেখুন। প্লিজ, তারপর আমার যদি সময় উত্তরটা আমি দিতে দিন। দেখুন, এই জুম্মা এই কদিন হলো এখনো তো সেই ভাতার যে কথাটা আমরা শুনছি, সেটা এখনো শুনছি, সেখানে এখনো ওই কাগজে সই হয়নি, চ্যালেঞ্জ করে বলছি, সেটা এখনো চলছে মুখে মুখে, আর কারোর অ্যাকাউন্টে যাওয়ার তো কথা নেই। তো যে সেটাও এখনো হয়ে গেল এটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, হয়তো হবে, হয়তো ভাবছেন। আর সুরক্ষার কথা বলছেন, সেটাও আমরা এই তো সবে 1 সপ্তাহ হলো। আর এটা আমাদের সকলেরই জানা উচিত যে সুরক্ষার যে কথাটা আসছে দিল্লির বুকে, তো দিল্লির বুকে সরকারটা যে কারোরই হোক, রাজ্য সরকারটা, দিল্লির যে পুলিশ বা দিল্লির যে ল অ্যান্ড অর্ডার, সেটা কিন্তু কেন্দ্র সরকারের হাতে থাকে। তো এই যে হট করে বলে দিলাম যে ওইদিকে ভাতাও দিচ্ছে, ওইদিকে সুরক্ষাও দিচ্ছে, না, সুরক্ষা তো ওখানে পুলিশ তো বরাবরই বিজেপির, অর্থাৎ কেন্দ্র সরকারের। তো যদি আপনি বলছেন যে এখন সুরক্ষা দিয়ে দিল, তার মানে এই যে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত তাহলে ওখানে সুরক্ষা বলছেন ছিল না, তাহলে তার দায়িত্ব কার? এটা তো অমিত শাহ মন্ত্রকের হচ্ছে মানে ওখানকার দিল্লিতে কিন্তু নারী সুরক্ষা নিয়ে কখনো সেভাবে প্রশ্ন ওঠেনি, এক আপনাকে second। সেটা কিন্তু বুঝতে হবে। প্রশ্ন দিল্লিতে উঠে যমুনা করে নিয়ে কথা dominate হচ্ছিল, করে যমুনা রেখেছে যে নদী, তাহলে নির্ভয়া কাণ্ড কথা কোথাকার? হচ্ছিল, এক মিনিট, pollution নির্ভয়া নিয়ে কাণ্ড কথা কোথাকার? হচ্ছিল। এই তো- সেই বিষয়গুলো আপনি রুবিদি, নির্ভয়া হিসেবটা কাণ্ড ওভাবে কোথাকার? মেলানোর চেষ্টা করবেন না। রুবিদি, নির্ভয়া কাণ্ড এক কোথাকার? সেকেন্ড, এক সেকেন্ড, এক মিনিট, কেতনবাবু, আমি একটু এক উত্তরটা সেকেন্ড, নেব। দেখুন। রুবিদি, নির্ভয়া কাণ্ড না, না, কোথাকার? আমাকে দেখুন, সেটা নির্ভয়া কাণ্ডর কিন্তু আমরা কিন্তু দেখেছি শেষ অবধি। না না রুবিদি, আমি কিন্তু শুধু একটা পশ্চিমবঙ্গে সিম্পল আপনি প্রশ্ন বলুন না, করেছি, না, আমি just- নির্ভয়া কাণ্ড আমি just কোথাকার? বলছি নির্ভয়া কাণ্ড আমরা দেখেছি এবং নির্ভয়া কাণ্ডের আমরা কিন্তু সলিউশন আমরা কিন্তু দেখেছি, কিন্তু বেশ, বর্তমানে আমি কিন্তু কেতনবাবুর আমরা কাছে যাবো। পশ্চিমবঙ্গে কিন্তু কেতনবাবু, এতগুলো রুবিদিও কাণ্ড হয়ে বলছেন গেছে যে কিন্তু একদিকে দেখতে যখন পাইনি। রুবিদি বলছেন যে সেখানে নিরাপত্তা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি, সেখানে এটাও উনিও জানেন যে নির্ভয়া কাণ্ড দিল্লিরই, যদিও বা সলিউশন হয়েছে, কিন্তু ঘটেছে তো। আমার প্রশ্ন Solution হচ্ছে হয়েছে, exactly, নিরাপত্তা নিয়ে। exactly, কড়াকড়ি ভাবে ব্যবস্থা ব্যাপারটা- নিয়েছে, কেতনবাবু, exactly তাই। ব্যাপারটা এই যে দেখুন, একটা প্রথম তো কথা হচ্ছে, দেখুন দুজন মহিলারা বলছেন, যখন আমি খুব সম্মানের সাথে ধৈর্যের সাথে, আমার বিপক্ষে বললো বিরুদ্ধে বললো, আমি খুব ধৈর্যের সাথে শুনছি। তাই আমি এটা আশা রাখবো এই দুজনেরই কাছে যে আমি যখন বলছি আমার সময়, হয় আপনি বলুন আমি আপনাদেরকে আজকে মহিলা দিবস, আমি আজকে আমার সময় থেকে আপনাদের সময় দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু একটা কথার মাঝে প্লিজ কাটবেন না, এটা খুব মানে কথার টোনটা খারাপ, মানে বলার এটা খারাপ হয়ে যেত। দেখুন, নির্ভয়া কাণ্ড যেটা একটা খুব মনে করিয়ে দিলেন, দেখুন এটা হচ্ছে আমাদের একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। অবশ্যই এটা মানে সবার গায়ে শিহরণ উঠে যায় যখনই আমরা এই ব্যাপারটা ভাবি, কিন্তু দেখতে হবে এই যে আমি একটু আগে বলছিলাম না যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সরকারের কি ভূমিকা থাকে, সেটা নিয়ে যে আমি বলছিলাম না, তা আমাদেরকে সবসময় ভাবতে হবে যে ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর সরকারের কি আচরণ বা সরকারের কি চেষ্টা বা সরকার কি করেছে। সরকার আমাদের ওই বোনকে হেলিকপ্টারে করে, আমাদের এখানে চিকিৎসা হচ্ছে, তারপরে হেলিকপ্টারে করে তাদেরকে বিদেশে পাঠিয়েছে যাতে কোনোভাবে যদি তাদের প্রাণ বাঁচানো যায়। এটা দুর্ভাগ্যের খুব যে তার প্রাণ বাঁচানো গেল না, কিন্তু সরকার একেবারেই চেষ্টা করেছিল, সরকার অপ্রাণ চেষ্টা করেছিল যে তাকে যদি বাঁচানো যায়। আর যারা বিরোধী তাদের যারা মানে দোষী তাদেরকে সরকার কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করেছিল। সরকার কোনো জায়গায় মনে হয়নি যে সরকার ওই যারা মানে দোষী তাদের পক্ষে দাঁড়িয়েছে, না, সরকার একেবারেই নির্যাতিতার সাথে দাঁড়িয়েছিল, নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিল, তার ফ্যামিলির লোকের পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা, এবার যখন বাঁচানো গেল না, যখন দুর্ভাগ্যজনক ভাবে তার মৃত্যু হলো, ওনার যখন মৃতদেহ যখন দেশে আসছে, দেশের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে গিয়ে তার বডি রিসিভ করছেন রাত্রির 2টোর সময়। সবাই সংবাদ মাধ্যমে আপনারা দেখাচ্ছিলেন, রাত্রির 2টোর সময় প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী, এরা সবাই গিয়ে তার বডি রিসিভ করছেন হচ্ছে
দিল্লি এয়ারপোর্টে। তো এটা একটা, তারপরে আমরা দেখেছি যে এই বছর আগে জানা গেল, এতদিন জানাও যায়নি, যে তার যে ভাই ছিল তার কে পাইলট হওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিলেন রাহুল গান্ধী। সেটা রাহুল গান্ধী কোনোদিন কাউকে বলেনি, ঢোল পেটানি, তার ফ্যামিলির লোকেরাই বলেছে পরে যে রাহুল গান্ধী ছিল বলে আমাদের ছেলে পাইলট হতে পেরেছে। তো এই যে জিনিসটা আমি বলতে চাইছি, এই যে রাজনৈতিক চাপানুতর তো হবে, কিন্তু ব্যাপারটা আমাদের সবসময় এটা দিয়ে বিচার করতে হবে যে ঘটনা হয়ে যাওয়ার পরে সরকার এখানে কি করেছে, সরকারের কি ভূমিকা ছিল, সরকার কার পক্ষে দাঁড়িয়েছিল। তো এই যে পক্ষে দাঁড়ানোর কথা যখনই উঠবে তখনই আমাদের এই কুলদীপ সিং সেঙ্গার বলুন, বা এই শাহজাহান বলুন, বা এই যে সন্দীপ ঘোষ বলুন, বা এই যে আমাদের যে সিভিক যেটাকে দেখলাম আমরা ওই আরজিকর কাণ্ডে ছিল, সেও তো তৃণমূলের লোক। তৃণমূলের লোক না হলে তো সিভিক হওয়া যায় না, তো ওকে আমরা তৃণমূলের লোক হিসাবে করছি। হ্যাঁ, তো ওটাও তো তৃণমূল, ওটাও তো মানে যে আরজিকর ঘটনায় আমরা যে সিভিক ভলেন্টিয়ারটাকে যে দেখছি যে দোষী, বা যে সে তো তৃণমূলেরই লোক, কারণ তৃণমূলের লোক না হলে তো সিভিক হওয়া যায় না। আমরাও এখানে আছি, দেখছি যে পাড়া থেকে ওই তৃণমূল যারা করে তারাই সিভিক ভলেন্টিয়ার হয়, তারা নিজের পাড়াতেই ডিউটি করে। তারা যদি পরীক্ষা দিয়ে চাকরি হতো তাদের, তাহলে হয়তো অন্যান্য জেলায় তাদের মানে তারা কাজ করতেন, কিন্তু নিজেদের থানা এলাকায় থাকেন, অর্থাৎ তারা পার্টি অফিস থেকে নিযুক্তি হয়। তো ওরাই এখন অত্যাচারটা করছে। এবার মা বোনেদের নিয়ে এই যে সরকার এই যে মানে এই যে একটা কি অপরাজিতা বিল নিয়ে তৃণমূল খুব ঢোল পেটায়, ব্যাপারটা হচ্ছে এই ঘটনা হয়ে যাবার পর আপনি এই বিলটা আনছেন, এই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর আগেও তো কিন্তু আমাদের যে সিআরপিসি ছিল, সেখানে যথেষ্ট, সিআরপিসি যে ছিল বা এখন পিএনএস যেটা রয়েছে, সেখানে যথেষ্ট কড়া ব্যবস্থা রয়েছে। কিন্তু শুধু আইন দিয়ে তো এটা হবে না, আপনাকে আইনটাকে প্রযোজ্য করতে হবে, আপনাকে আইনটার বাস্তবায়ন করতে হবে। সেটা কে করে? সেটা হচ্ছে ইনভেস্টিগেশন এজেন্সি, সেটা রাজ্যের পুলিশ হতে পারে, কেন্দ্রীয় এজেন্সির হতে পারে। কিন্তু সরকারের সদিচ্ছা যদি না থাকে মহিলাদের পাশে দাঁড়ানো, সরকারের সদিচ্ছা যদি না থাকে যে অত্যাচারিত, যে নির্যাতিত তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার, কিন্তু তার এখানে কিচ্ছু করার নেই। আমরা সমাজ হিসাবে আমরা প্রতিবাদ করতে পারি, সেই দাবি করতে পারি, রাস্তায় নামতে পারি, কিন্তু আমরা আলটিমেটলি আমরা যেহেতু একটা ল অ্যাবাইডিং সিটিজেন, আমাদেরকে কিন্তু ওই পুলিশ, ওই সিবিআই ওদের উপরই থাকতে হচ্ছে। আর মানুষ যেখানে যেখানে চান সেখানে গণতান্ত্রিক ভাবে তার উত্তর যখন নির্বাচন আসে তখন দেন। বেশ, কেতনবাবু বুঝতে পেরেছি। আমি ঠিক এই জায়গায় একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমাদের মূল আলোচনার বিষয় নারী সুরক্ষা, নারীর ক্ষমতায়ন। আমি ঠিক এই জায়গায় প্রথমে তাপসীর দিকে সুযোগ দেবো। তাপসী, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। আমি শুরুতেই বলবো, আমাদের নারী সুরক্ষার ব্যাপারে আমরা জানতাম, বিবেকানন্দের আমল থেকেই আমরা দেখে এসেছি যে শিক্ষার অভাবে হয়তো নারীরা অনেকটা পিছিয়ে, কিন্তু এখন দেখেছি নারীরা শিক্ষিত হয়ে উঠেছে। তাহলে নারী সুরক্ষাটা শুরু হোক পরিবার থেকে, এবং যে রক্ষক সেই ভক্ষক যেন না হয়। যেই পরিবার থেকে আজকে, যেই পরিবারের ছেলে আজকে বেরিয়ে গিয়ে ধর্ষণ করছে, আমার মনে হয় সেই পরিবার থেকেই প্রতিবাদটা শুরু হোক, সেই পরিবার থেকেই ধিক্কার জানানো হোক। তারপর আমরা সর্বস্তরের কোনো দলীয় রং না নিয়ে, কোনো কাদা ছোড়াছুড়ি না করে, কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো দিকে দলীয় রং না লাগিয়ে আমরা চাইব সর্বস্তরের মানুষ যেন সুরক্ষিত থাকে। এবং এটাই আমাদের কাম্য, যে আমরা দেখব আমরা নারীরা যখন শিক্ষিত হয়ে উঠেছি, নারীরা যখন একসময় আমরা মাতৃরূপে পূজিতা হয়েছিলাম, এখনও সেই নারী আমরা মহিষাসুর মর্দিনীও হয়ে উঠতে পারি। এবং একটাই কথা বলবো, আমরা নারী, আমরা পারি, আমরা সব পারি, আমরা দেখিয়ে দিতে পারি, আমরা সুরক্ষিত, আমরা রাজ্যে ভালো আছি। বেশ, আমি এখানে সরাসরি রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, এই রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই, সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এই রাজ্য সুরক্ষা, যদি নারী সুরক্ষা নিয়ে কথা বলতে হয় তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কারই জানাতে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন নারী হয়ে রাজ্যে একের পর এক ধর্ষণ, একের পর এক শ্লীলতাহানি, একের পর এক নানা রকম অত্যাচার আমাদেরকে দেখতে হচ্ছে, এবং কোথাও বা তৃণমূলের লোকেদের দ্বারাই সেটা হয়তো বেশি হচ্ছে। কখনো দেখছি সিভিক ভলেন্টিয়ার, তো কখনো দেখছি শেখ শাহজাহান, কখনো দেখছি জেসিবি। এটাই আমাদের দুঃখের। আমাদের নারী এখন অনেক এগিয়ে গেছে সত্যি। ভারতবর্ষ এখন রিপ্রেজেন্ট
রিপ্রেজেন্ট করছে বিশ্ব মাজারে, যখন রিপ্রেজেন্ট করছে নারীরা, যখন রিপ্রেজেন্ট করছে ভারতবর্ষকে, আমাদের দেখে খুব আনন্দিত হয়। আমাদের চন্দ্রযান অভিযান থেকে শুরু করে, আমাদের ক্রিকেট টিম থেকে শুরু করে, আমাদের হকি টিম থেকে শুরু করে, আমাদের প্লেন চালাচ্ছে নারীরা, রেল চালাচ্ছে নারীরা, আমাদের আন্তর্জাতিক বিভিন্ন স্তরে দেখতে পাচ্ছি তারা প্যারা অলিম্পিক্সে অব্দি মেডেল নিয়ে আসছে। এইভাবে নারীরা এইভাবে এগিয়ে যাচ্ছে, এটা সত্যি আমাদের গর্বের। আমাদের ভারতবর্ষের নারীরা এভাবেই এগিয়ে যাক। কিন্তু পশ্চিমবঙ্গের নারী যদি সুরক্ষার কথা বলি, নারী সুরক্ষা নেই। মমতাকে এই নিয়ে আত্মবিচার করা উচিত, আত্মসমালোচনার দরকার, তার নিজস্ব দলীয় সংগঠনে আত্মসমালোচনার দরকার যে কিভাবে নারী সুরক্ষা দেওয়া যায়, কারণ সেই হিসেবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ এবং সেই হিসেবে পদত্যাগ করা উচিত। না, ঠিকই। দেখুন, নারীদের তো আমরা অধিকারের জন্য আমরা লড়াই করছি, আমরা দাবি রাখছি, নারীদের সুরক্ষা দিতে হবে, তাদেরকে তাদেরকে যে সমাজের মধ্যে যাতে সমাজের মধ্যে বাঁচাতে সে ব্যবস্থা করে বাঁচাতে সে ব্যবস্থা করে। এটা ক্ষমতা যত ক্ষমতা সরকারে বা এতে আমাদের যে বিধানসভা বা আমাদের যে পার্লামেন্ট বা পঞ্চায়েত, এগুলোতে যত তাদের প্রতিনিধিত্ব বাড়ানো যাবে সেটাও একটা দিক যে তাদের ক্ষমতা যাতে করা যেতে। রাজীবের সঙ্গে আমরা দেখেছি যে পঞ্চায়েতে আর মিউনিসিপ্যালিটিতে একটা রিজার্ভেশনের করেছিল, তারপর থেকে আমরা আজ পর্যন্ত তার কোনো প্রগতি দেখতে পারি না। ব্যাপারটা আমরা দেশে ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রী দিয়েছে কংগ্রেস, রাষ্ট্রপতি আমাদের মহিলা রাষ্ট্রপতি দিয়েছে কংগ্রেস, তারপর হচ্ছে যে আমাদের সভানেত্রী ছিলেন কংগ্রেসের সোনিয়াজি। আজকের দিনে আমরা দেখতে পারি যে কেন্দ্রের যে সরকার, তার কোনো প্রেসিডেন্ট আমরা কোনো মহিলা দেখতে পারিনি আজ পর্যন্ত, এবং আরএসএস এর কোনো প্রধান আমরা আজ পর্যন্ত মহিলা দেখতে পারিনি, যারা আজকে দেশটা চালাচ্ছে। বেশ, একেবারে আরএসএস তো মহিলা প্রধান হয় না। এক মিনিট জাস্ট একটুখানি বলবো। প্লিজ রুবিদি কিছু বলতে চাইছেন, প্লিজ বলুন। আপনারা জানেন না সবটা মহিলারা কি পারে না? মহিলারা আপনারা জানবেন আরএসএস পুরুষ সংগঠন করে, এটা আপনি জানবেন। মাতৃ আপনি জানেন না, আপনি জানেন, আপনি সব জানেন বলেই তো ওয়ান ট্র্যাকে চলছে। একটু ঘুরে দাঁড়ান, অন্য রাজ্যগুলো দেখুন, অন্য রাজ্যগুলো দেখুন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আপনি তো যোগদান করার জন্য যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করতেই হচ্ছে। দেখুন, নারীর ক্ষমতায়ন, নারী সুরক্ষা নিয়ে বারংবার আমাদের প্রশ্ন থাকবে, তার কারণ যতক্ষণ না পর্যন্ত নারীরা সুরক্ষা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ নারী সুরক্ষা নিয়ে কথা বলার। আমরা বলবো, কিন্তু আমাদের এটাও করজোড়ে নিবেদন থাকবে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের যে অন্তত কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আপনাদের আশপাশ, আপনাদের বাড়ি, আপনাদের আশপাশের যাবতীয় নারীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন, তার কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আর ঠিক সে জায়গায় যেসব নারীরা ইতিমধ্যে আমাদের ট্রাইবটি বাংলার সন্ধ্যে 7টায় শো দেখছিলেন, তাদের প্রত্যেককে হ্যাপি ওমেন্স ডে বলেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইবটি বাংলার পর্দায়। নমস্কার।